মনে করুন আপনি গভীর সমুদ্রে বোট নিয়ে ভেসে আছেন, চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর নীল জলরাশি। কিন্তু হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল সমুদ্রের জল যেন কোথাও গায়েব হয়ে যায়। যে জায়গায় একসময় ঢেউ তাণ্ডব চালাচ্ছিল, এখন সেখানে মরুভূমির মতো ফাঁকা, নীরব এক ভয়ঙ্কর দৃশ্য। মাথায় হাজারো প্রশ্ন, এই বিপুল জল কোথায় গেল? এর পেছনে কি কোনো রহস্য আছে? আর যদি জল ফিরে আসে, তবে কি তা বিপদ নিয়ে আসবে? আজকের গল্পে আমরা উন্মোচন করব সেই চমকপ্রদ রহস্য। এটি 2024 সালের এক দুর্দান্ত সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি সারভাইভ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার যাত্রা। গল্পের শুরুতে আমরা দেখি একটি পরিবারকে যারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে এসেছে ক্যারিবিয়ান সাগরের মনোরম নীল জলে। চারপাশে সবকিছুই শান্ত, স্বাভাবিক আর আনন্দময়। বেনের মা জুলিয়া সাঁতার কাটতে সাগরে ঝাঁপিয়ে পড়েন, আর বেন ও তার বাবা টম মন দিয়ে মাছ ধরতে থাকে। কিন্তু হঠাৎই অদ্ভুত কিছু অনুভব করেন জুলিয়া। মনে হয় যেন সাগরের গভীরে বিশাল কিছু তার চারপাশে ঘুরছে। চারদিকে তাকিয়ে তিনি কিছুই খুঁজে পান না। ঠিক তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। একই সময়ে তাদের বোটের সব ইলেকট্রনিক যন্ত্রপাতি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কিন্তু মাছ ধরায় ব্যস্ত বেন ও টম এসব খেয়ালই করেনি। জুলিয়া প্রাণপণে সাঁতার কেটে উপরে উঠতে চেষ্টা করেন, বারবার টমকে ডাকেন, কিন্তু দূরে থাকার কারণে তার ডাক কেউ শুনতে পায় না। এমন সময় জুলিয়ার চোখে পড়ে সমুদ্রের জল যেন ধীরে ধীরে পিছনের দিকে সরে যাচ্ছে। ঠিক তখনই টমও কিছু অস্বাভাবিক টের পেয়ে জুলিয়াকে দেখতে পান। এক মুহূর্ত দেরি না করে তিনি সাগরে ঝাঁপ দেন স্ত্রীকে বাঁচাতে। অন্যদিকে বেন দ্রুত বোটের ইঞ্জিন চালিয়ে তাদের দিকে এগিয়ে আসে। টং জুলিয়াকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে, আর বেন ও কেসি মিলে দুজনকেই বোটে তুলে আনে। এভাবেই শেষ মুহূর্তে জুলিয়ার প্রাণ বেঁচে যায়। বোটে উঠতেই টম প্রচণ্ড রেগে কেসির দিকে তাকায়, কণ্ঠে কঠোরতা। তুমি তো জানো কেউ জলে নামলে তার ওপর নজর রাখা বাধ্যতামূলক, তাহলে তুমি সেই নিয়ম ভাঙলে কেন? যদি তোমার মায়ের কিছু হয়ে যেত? টমের কথা শুনে কেসি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। পরিস্থিতি শান্ত হলে সবাই আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এবং বেনের জন্মদিন উদযাপন চালিয়ে যায়। ঠিক তখনই কেসির ফোনে বয়ফ্রেন্ডের কল আসে। ভিডিও কলে কেসি লক্ষ্য করে তার পেছনের শহরের দিকে ধেয়ে আসছে এক বিশাল কালো ঝড়ের মেঘ। কেসির মনে শঙ্কা জাগে, কারণ তারা তখন সমুদ্রের মাঝখানে, কোনো সুরক্ষিত জায়গায় নয়। সে তাড়াতাড়ি বিষয়টি বাবা মাকে জানায়। সবাই মিলে বোটের সেফটি চেক শুরু করে, কিন্তু ঠিক তখনই তারা দেখে তাদের চারপাশে বিশাল তিমি আর হাঙরের দল ঘুরে বেড়াচ্ছে। টম জানে সমুদ্রে এই ধরনের অস্বাভাবিক আচরণ সাধারণত বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বা সুনামির আগমনী বার্তা। তখনই সে বুঝে যায় সামনে ভয়ঙ্কর কিছু আসছে। কিন্তু তার আগেই তাদের আরেকটি বিপদের মুখোমুখি হতে হবে এই ভয়ঙ্কর সামুদ্রিক শিকারীদের। হঠাৎ এক প্রচণ্ড ধাক্কা লাগে বোটে, পুরো বোট দুলে ওঠে। কি হয়েছে দেখতে টম পানিতে নেমে যায়। পানির নিচে গিয়ে সে দেখে বোটের নিচে বিশাল এক ডেন্ট পড়ে আছে, যেন কোনো দানবীয় কিছু ধাক্কা মেরেছে। টম পানির নিচে যে ডেন্ট দেখেছিল সেটা স্পষ্টতই কোনো বিশাল হাঙরের আক্রমণের কারণে হয়েছে। উপরে ফিরে আসতেই দেখা গেল তার ডান হাত ও কাঁধে গভীর ক্ষত, রক্ত ঝরছে। জুলিয়া তাড়াহুড়ো করে প্রাথমিক চিকিৎসা শুরু করে, ক্ষতস্থানে সেলাই দেয়। অল্পক্ষণ পর টম সবাইকে জানায় বোটের তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটা চালানো আর সম্ভব নয়। একমাত্র ভরসা সাহায্যের জন্য কারো সাথে যোগাযোগ করা। কিন্তু দুর্ভাগ্য, বোটের কমিউনিকেশন সিস্টেমে কোনো সিগন্যালই নেই। টম খাবার পানির হিসাব কষে দেখে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার বাকি আছে। তারপরও একটুখানি আশা ছিল, কারণ তারা এখন একটি শিপ রুটের উপর রয়েছে। হয়তো কোনো পণ্যবাহী জাহাজ পাশ দিয়ে গেলে তাদের দেখতে পাবে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে এক বিকট গর্জন। সবাই ছুটে গিয়ে দেখে দিগন্ত পেরিয়ে বিশাল এক উল্কাপিণ্ড সরাসরি তাদের দিকে ধেয়ে আসছে। টম বুঝে যায় যদি এটা বোটের উপর আঘাত করে তাহলে মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। সে তড়িঘড়ি ইঞ্জিন চালু করে বোটটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো এতে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হবে। আর সত্যিই তাই হয়, ইঞ্জিন পুরোপুরি অকেজো হয়ে যায়। এদিকে আরেকটি উল্কাপিণ্ড তাদের দিকে ধেয়ে আসছে। এখন বাঁচার আর কোনো উপায় নেই। সবাই আতঙ্কিত হয়ে বোটের নিচের কেবিনে চলে যায় এবং তাড়াতাড়ি লাইফ জ্যাকেট পরে নেয়। বাইরের সমুদ্র যেন এক অদৃশ্য দানবের মতো গর্জন করতে থাকে। হঠাৎ আকাশ কেঁপে ওঠে, এক অজানা ভয়ঙ্কর শব্দ, আর তারপরেই অন্ধকার নেমে আসে। সবাই অজ্ঞান হয়ে পড়ে। যখন ধীরে ধীরে তাদের চোখ খুলতে শুরু করে, প্রথমেই তারা বুঝতে পারে তারা এখনো বেঁচে আছে। শরীরে ক্ষত, মাথায় ব্যথা, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, বোটের নিচে বিশাল একটা ছিদ্র, অথচ সেখান দিয়ে এক ফোঁটা পানিও ঢুকছে না। তারা ধীরে ধীরে বাইরে পা বাড়ায়, আর দৃশ্যটা দেখে তাদের নিঃশ্বাস আটকে যায়।
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মৃত মাছ, যেন সমুদ্র হঠাৎ তার সমস্ত প্রাণীকে তীরে ফেলে দিয়েছে। আর তাদের বোট এখন পানির মাঝে নয়, শুকনো পাথুরে এক অচেনা জায়গায় আটকে আছে, যেন তারা অন্য কোনো গ্রহে এসে পড়েছে। যেখানে গতরাতেও ছিল অসীম সমুদ্র, সেখানে এখন উঁচু উঁচু পাহাড়, গভীর গর্ত আর হাড় হিম করা নীরবতা। টম দ্রুত কম্পাস বের করে দিক নির্ধারণ করতে থাকে, কিন্তু চোখ বড় হয়ে যায় তার। দিক নির্দেশনা সব উল্টে গেছে। পৃথিবীর চৌম্বকীয় মেরু বদলে গেছে। নর্থ পোলের জায়গায় এখন সাউথ পোল, আর সাউথ পোলের জায়গায় এখন নর্থ পোল। এর মানে যেখানে শহর গ্রাম ছিল সেখানে এখন সমুদ্রের পানি ঢুকে গেছে, আর যেখানে গভীর সমুদ্র ছিল সেখানে এখন জমে উঠে এসেছে। এই সত্য কথা শুনে সবাই স্তব্ধ। টম আরও ভয়ঙ্কর কথা বলে, যারা ভুনতে ছিল তারা হয়তো আর বেঁচে নেই। কেসির হৃদয় যেন থমকে যায়। তার বয়ফ্রেন্ড শহরে ছিল, শহর মানেই এখন পানির নিচে। তার চোখ ভরে যায় জলে, বুক ফাটা কান্না শুরু হয়। অন্যদিকে জুলিয়া চুপচাপ বেঁচে থাকা খাবার আর পানি একত্র করছে। টম বেনের জন্মদিনের জন্য আনা খেলনা আর ছোট উপহারগুলো গুছিয়ে রাখছে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এখন তারা কোথায়? আর এখান থেকে ফিরবার রাস্তা আদৌ আছে তো? বেন হঠাৎ ব্যাগ থেকে কিছু রঙিন বেলুন বের করে আকাশে ছেড়ে দেয়। তার ছোট্ট আশা, যদি আশেপাশে কোথাও কেউ এখনো বেঁচে থাকে, তারা যেন এই বেলুন দেখে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। টম এরই মধ্যে পুরনো রেডিও চালু করে বারবার ডাকতে থাকে, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে কোনো উত্তর আসবে, কিন্তু হঠাৎ ক্র্যাকলিং শব্দ ভেদ করে এক অচেনা কণ্ঠ ভেসে আসে। এখানে ক্যাপ্টেন মরিস কথা বলছি। টম হতবাক। ক্যাপ্টেন জানান তিনি এই অদ্ভুত ঘটনার কারণ জানেন, কারণ সেই মুহূর্তে তিনিও তার সাবমেরিনে ছিলেন। পৃথিবী চৌম্বকীয় মেরু বদলে গেছে তিনি বলেন, কিন্তু প্রায় এক সপ্তাহের মধ্যে সব আবার আগের জায়গায় ফিরে আসবে। শুনে মনে হয় স্বস্তির খবর, কিন্তু পরের কথায় রক্তহীন হয়ে যায়। সাবধান, যখন পানি ফিরে আসবে তখন ঢেউ হবে দানবীয়। সমুদ্র তখন তার হারানো রাজত্ব ফিরিয়ে নিতে কোনো দয়া দেখাবে না। তোমাদের এমন এক উঁচু জায়গা খুঁজতে হবে যেখানে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। জুলিয়ার সাথে সাথে সন্তানদের ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু টমের মনে এটাই চিন্তা, সাবমেরিন মানেই নিরাপত্তা। সে অনুরোধ করে, ক্যাপ্টেন, আপনার সাবমেরিনে বেঁচে থাকার সুযোগ অনেক বেশি, দয়া করে আমার সন্তানদের নিয়ে নিন। ক্যাপ্টেনের কণ্ঠে দ্বিধা। আমি নিতে চাই কিন্তু পারবো না। আমার সাবমেরিনে কেবল দুজনের জায়গা। আমার সঙ্গী মারা গিয়েছে। আমি একজনকে নিতে পারি, কিন্তু আরেকজনকে বাইরে রাখতে হবে। টমের চোখে জল চলে আসে, গলা কাঁপতে থাকে। আমার দুই সন্তানকে যদি আপনি রাখতে পারেন, আপনি যা বলবেন আমি তাই করব। এক মুহূর্ত নীরব থাকার পর ক্যাপ্টেনের গভীর কণ্ঠ ভেসে আসে, ঠিক আছে, আমি রাজি। পরের দিন সকালে টম সাবমেরিনের সম্ভাব্য লোকেশন চিহ্নিত করে। তিনি তার স্ত্রী জুলিয়াকে জানান, আমরা 2 দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব, অর্থাৎ সমুদ্রের পানি ফেরার আগেই আমাদের সন্তানদের নিরাপদে সেখানে পাঠাতে পারবো। এই আশা নিয়ে পুরো পরিবার প্রস্তুতি নিতে থাকে। তখনই দুয়ের জলরেখা একজন অদ্ভুত মানুষ দেখা যায়, যার সঙ্গে একটি কুকুর রয়েছে। টম প্রথমে দেখে লোকটি আহত এবং সে সাহায্যের জন্য এগিয়ে যায়, তাকে পানি দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে লোকটি হঠাৎ আক্রমণ করে। জুলিয়া দূর থেকেই ঘটনার সাক্ষী হয়। লোকটি হাতে থাকা ছুরিটি টমের দিকে আছড়ে দেয়। টম আহত হয়। জুলিয়া অবিলম্বে বোটের ভেতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে 2 সন্তানকে নিরাপদ স্থানে রাখে। কেসিকে সে একটি ফ্লেয়ার গান দেয় এবং বলে, খুব জরুরি মুহূর্তে এটিই ব্যবহার করবে। লোকটি ধীরে ধীরে বোটের কাছে পৌঁছে যায়। জুলিয়া তৎক্ষণাৎ বাথরুমে লুকিয়ে পড়ে এবং নিজের ক্ষত সেলাই করতে থাকে। অপরদিকে খুনি বোটের ভেতরে জিজ্ঞাসু দৃষ্টিতে ঘুরতে থাকে। তিনি চোখে পড়া খাবারগুলো খেতে শুরু করেন। প্রায় বোঝাই যাচ্ছে বহুদিন ধরে তিনি খায়নি। খাওয়ার পর লোকটি কেবিনের দিকে এগিয়ে যায়। সেখান থেকে যে আওয়াজ আসছিল সেটি খুঁজতে খুঁজতে কেবিন একদম ফাঁকা দেখায়। জুলিয়া বোটের ছোট ছিদ্র দিয়ে বাইরে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, কুকুরটি তাকে দেখতে পায় এবং চেঁচিয়ে ওঠে। জুলিয়াকে বাধ্য হয়ে কুকুরটিকে মেরে চুপ করাতে হয়। এরপর সে বোটের নিচে লুকিয়ে পড়ে। সরাসরি খুনির চোখে ধরা না পড়লেও খুনি যখন মৃত কুকুরটি দেখে তখন বুঝতে পারে জুলিয়া হয়তো বোটের বাইরে কোথাও লুকিয়েছে। জুলিয়া সাহসী হয়ে আবার বোটের ওপরে উঠে আসে এবং ভাঙা একটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ পর খুনি তাকে আবার ধরে ফেলে। সে জুলিয়ার চুল ধরে মারধর করতে থাকে, তার উপর নির্মম টর্চার চালায় এবং তার প্রাণনাশের চেষ্টা করে। এই খুনি ও জুলিয়ার লড়াই চলাকালীন সময় কেসি, যা কেবিন থেকে দেখছিল, বুঝতে পারে যে এখনই ফ্লেয়ার গান ব্যবহারের সময়। সে শক্তভাবে ফ্লেয়ার ছুড়ে দেয় খুনির দিকে। যদিও এতে খুনির তেমন কোনো ক্ষতি হয় না, বোটে আগুন ধরে যায়। জুলিয়া দুটো বাচ্চাদের রক্ষা করতে বোটের বাইরে বের হয়, কিন্তু খুনি আবারও তার উপর আক্রমণ করে। এবার জুলিয়া তার চূড়ান্ত সাহস দেখায় এবং শক্ত পায়ে লাথি মারার মাধ্যমে খুনিকে দূরে ফেলে দেয়। বাইরে এসে কেসি ও বেন তাদের বাবার মৃতদেহ দেখে হৃদয় বিদারক কান্নায় ভেঙে পড়ে। তারা
কখনোই কল্পনা করেনি যে এমন কিছু ঘটবে তাদের সঙ্গে। বেন নিজের উপর দোষ চাপাচ্ছে, ভাবছে যদি আমি সেই বেলুনগুলো না উড়াতাম হয়তো ওই লোকটা আমাদের খুঁজেই পেত না। এদিকে জুলিয়া নিজের স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছিল। ঠিক তখনই সে দেখে সেই খুনি জ্বলন্ত বোট থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারে যে এখানে থাকা আর নিরাপদ নয়। জুলিয়া দ্রুত তার সন্তানদের সঙ্গে নিয়ে বোট থেকে পালিয়ে যায়। পালানোর সময় সবাই একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা একটি পাহাড়ের পেছনে একটু বিশ্রামের জন্য থেমে যায়। তখন মনে হচ্ছিল হয়তো খুনি তাদের পিছু ছেড়ে দিয়েছে। বেন এখনো কাঁদছিল। কেসি তাকে সান্ত্বনা দেয় এবং পরিষ্কার পানি খাওয়ার জন্য দেয়, কিন্তু বেন পানি খেতে রাজি হয় না। তখনই জুলিয়া লক্ষ্য করে যে খুনি এখনো তাদের পিছু নিচ্ছে। তাদের আর থামার সময় নেই। ক্লান্তি সত্ত্বেও তারা দৌড়াতে থাকে। অবশেষে তারা এমন এক স্থানে পৌঁছায় যেখানে বিষাক্ত পানি ছিল। এই রাস্তা পার হওয়া একেবারেই বিপজ্জনক ছিল। তবুও জুলিয়া ঠিক করে তার সন্তানদের নিয়ে এখান দিয়ে যেতে হবে। পৃথিবীর এই বিষাক্ত জায়গা পার হতে গিয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। জুলিয়া লক্ষ্য করে যে বেন ডিহাইড্রেট হয়ে পড়েছে। তাদের কাছে থাকা সামান্য পানি তাকে দেওয়া হয়, কিন্তু এতটুকু পানি দিয়ে পরিস্থিতি মোটেই ঠিক হয় না। এদিকে কেসি পুরোপুরি ভেঙে পড়ে। তার বিশ্বাস হারিয়েছে যে তারা বাঁচতে পারবে না। সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছে এবং বারবার বলছিল আমরা বাঁচবো না, আমাদের কেউ বাঁচাবে না। কিন্তু জুলিয়া তাকে কড়া ধমক দিয়ে বলে চুপ করো, আমি যা বলছি তাই করো, আমরা আবারও এগোবো, আমি জানি আমি তোমাদের বাঁচাবই। জুলিয়ার দৃঢ় সাহস দেখে সবাই আবার হাঁটতে শুরু করে। কিছু দূর এগোতেই তারা দেখতে পায় একটি প্রাচীন প্লেন যা বহু বছর আগে দুর্ঘটনার পর সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা দ্রুত সেই প্লেনের ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। জুলিয়া একবার শেষবারের মতো তার পরিবারের একটি ছবি দেখে যা তারা গতকাল রাতেই তুলেছিল। ছবিটা দেখে সবার মনে টমের কথা ভেসে ওঠে। রাত অনেক গভীর, সবাই খুব ক্লান্ত। কেসি ও বেন দ্রুত ঘুমিয়ে পড়ে, কিন্তু জুলিয়ার ঘুম আসছিল না। জুলিয়া প্লেনের বাইরে বেরিয়ে আসে এবং দেখতেই পায় যে অন্ধকার রাতেও খুনি এখনো তাদের পিছু ছাড়েনি। তাই সে ঘুমানোর ভান করে। যখন খুনি তার একদম কাছে চলে আসে তখন হঠাৎ জুলিয়া চুপচাপ আক্রমণ করে বসে। এবার সে প্রচন্ড রেগেছিল। একাধিকবার ঝুড়ি চালিয়ে খুনিকে শেষ পর্যন্ত মেরে ফেলে। এই ভয়ঙ্কর হুমকি থেকে মুক্তি পেয়ে তারা শেষমেশ নিরাপদে থাকে। জুলিয়াও অবশেষে শান্তি অনুভব করে, কারণ তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ সে নিতে পেরেছে। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে খুনির লাশ অনেক খারাপ অবস্থায় পড়ে আছে। এবার তারা বুঝতে পারে যে ফাঁকা সমুদ্র কতটা বিপজ্জনক। তাদের একমাত্র লক্ষ্য হলো সেই জায়গায় পৌঁছানো যেখানে ক্যাপ্টেনের সাবমেরিন অপেক্ষা করছে। জুলিয়া ম্যাপ নিয়ে দিক ঠিক করছিল। ঠিক সেই সময় বেন প্রচন্ড তৃষ্ণায় কষ্ট পেতে শুরু করে। সে একটু এগিয়ে গিয়ে একটি ছোট পুকুর থেকে পানি খেতে শুরু করে, কিন্তু জুলিয়া আগেই সতর্ক করে দিয়েছিল যে এই পুকুরের পানি বিষাক্ত। কিন্তু বেনের তৃষ্ণা এতটাই ছিল যে সে জুলিয়ার কথা ভুলে যায়। জুলিয়া দ্রুত এগিয়ে এসে তার মাথা ধরে বেনকে পুকুর থেকে সরিয়ে আনে। যদি বেন সেই বিষাক্ত পানি খেয়ে ফেলত তাহলে সে মারাত্মক অসুস্থ হয়ে যেত। এরপর জুলিয়া এবং কেসি মিলে সেখানে একটি সাময়িক আশ্রয় তৈরির চেষ্টা করে, যাতে তারা কিছুটা সময় বিশ্রাম নিতে পারে। হঠাৎ বাইরে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। জুলিয়া বাইরে বেরিয়ে দেখে তাদের দিকে অগণিত ভয়ঙ্কর কাকড়া এগিয়ে আসছে। আতঙ্কিত হয়ে তারা প্রাণ বাঁচাতে আবারও দৌড়াতে শুরু করে। দূরে তারা একটি বিশাল কার্গো জাহাজ দেখে, যার মধ্যে অনেকগুলো কন্টেইনার ছিল। জুলিয়া লক্ষ্য করে যে সেই কন্টেইনারগুলোর ভেতরে অনেক মানুষ লুকিয়ে আছে। সে কেসি ও বেনকে নিয়ে দ্রুত একটি কন্টেইনারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জুলিয়া দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু কেউ সাড়া দেয় না। পেছনে কাকড়ার বিশাল বাহিনী এগিয়ে আসছে। বাঁচার জন্য জুলিয়া তার দুই সন্তানকে কন্টেইনারের উপরে উঠতে বলে। উপরে উঠতে গিয়ে একটি বিশাল কাকড়া তাকে কামড়ে দেয়, কিন্তু জুলিয়া অচ্যুত হয় না এবং নিজের জামার কাপড় দিয়ে কেসি তার ক্ষত বেঁধে দেয়। কিন্তু হঠাৎ জুলিয়া অজ্ঞান হয়ে যায়। কেসি এবং বেন দেখে কাকড়ার দল কন্টেইনারের ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ শুরু করে। লোকেরা বন্দুক নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু কাকড়ার সংখ্যা এত বেশি যে তারা আর টিকতে পারে না। পরের দিন সকালে জুলিয়ার জ্ঞান ফেরে। চোখ খোলার সঙ্গে সঙ্গেই সে খুঁজতে থাকে তার দুই সন্তানকে, কিন্তু তারা কোথাও নেই। তার ভয় ও উদ্বেগ অসীম, কারণ এই জায়গাটা এতটাই বিপজ্জনক যেখানে কেউ খুব সহজেই প্রাণ হারাতে পারে। জুলিয়া কেঁদে ফেলতে থাকে, ভাবতে থাকে হয়তো সে তার সন্তানদের হারিয়েছে। কিন্তু দূর থেকে সে দেখে কেসি ও বেন খাবারের সন্ধানে বাইরে গিয়েছিল, আর এখন সেসব ভয়ঙ্কর কাকড়া আর তাদের দিকে আগাচ্ছে না। জুলিয়ার মনে ধীরে ধীরে শান্তি ফিরে আসে। সে নিজের কাঁকড়ার আঘাত সামলায় আর বেন বন্দুকগুলো
প্রস্তুত করতে থাকে। এরপর জুলিয়া ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন জানায়, আমার ওপরও সমুদ্রের প্রাণীরা আক্রমণ করেছে, আমি অনেক আহত, তোমাদের সাহায্য করতে পারবো না। তিনি আরো বলেন, সমুদ্রের পানি আজকে তার পূর্বের স্থানে ফিরে আসবে, আর সেই কারণে এই প্রাণীরা আবার ফিরে এসেছে। এদিকে জুলিয়া তার হাতে থাকা ম্যাপ হারিয়ে ফেলে, ফলে সাবমেরিনে পৌঁছানোর সঠিক পথও অজানা হয়ে যায়। ক্যাপ্টেন তা বুঝে এবং আকাশে প্লেয়ার গান থেকে সংকেত ছুড়ে দেয়। বেন তা দেখে এবং তারা সাবমেরিনের দিকে দ্রুত এগোতে শুরু করে। কিন্তু পথ সহজ নয়, সামনে বিশাল ট্রাফিক ও ভয়ঙ্কর বাধা, যেখানে ভুলে কেউ হাঁটলে প্রাণের ঝুঁকি। এদিকে কেসির মনে সন্দেহ জাগে, হয়তো তার মা তাদের বাঁচাতে পারবে না। সে তার মায়ের সঙ্গে তর্ক করতে শুরু করে। তখন জুলিয়া শান্ত কণ্ঠে তাদের ডাকে, আমরা এই পথে এগোবো, একসাথে থাকলে আমরা পারবো। তারা আবারও সাহস নিয়ে সেই পথে এগোতে থাকে। কিন্তু হঠাৎ এক নতুন বিপদ। পথের মধ্যে বিশাল একটি ভূমি তাদের পথ রোধ করে, যেখানে জুলিয়া অনেক পেছনে ছিল। হঠাৎ তার সামনে বিশাল একটি পাথর পড়ে এবং সে সেখানে আটকে যায়। কেসি তার মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু জুলিয়া দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে তোমার ভাইকে বাঁচাতে হবে, তাকে আগে সাবমেরিনের কাছে নিয়ে যাও। কেসি তখন তার ভাইকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করে। সাবমেরিনের কাছে পৌঁছালে তারা দেখতে পায় সেখানে কেউ নেই। তারা দরজায় নক করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে গুরুতর আহত ক্যাপ্টেন এসে উপস্থিত হয়। ক্যাপ্টেন জানায়, দেখো, আমার আর বাঁচার সম্ভাবনা নেই, আমি মারা যাচ্ছি, তবে তোমরা তিনজনেই সাবমেরিনে থাকতে পারবে। এই কথা শুনে কেসি দ্রুত পেছনে ফিরে যায় তার মাকে আনতে, আর জুলিয়া দেখতে পায় সেই ভয়ঙ্কর কাকড়ারা আবার তার উপর আক্রমণ করতে আসছে। নিজের জীবন বাঁচাতে সে গুলি চালাতে থাকে, কিন্তু শীঘ্রই তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। ঠিক তখন একটি কাকড়া তার উপর আক্রমণ করতে চলে আসে। তখনই কেসি এসে তাকে সাহায্য করে এবং অবশেষে জুলিয়া বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। পরিবারটি দ্রুত সাবমেরিনের দিকে চলে আসে এবং সময় নষ্ট না করে সাবমেরিনে উঠতে সক্ষম হয়। কিন্তু তখনই তারা কাকড়ার বিশাল আক্রমণ এবং সঙ্গে এক বিশাল সমুদ্রের ঢেউয়ের মুখোমুখি হয়। সেই ঢেউ প্রায় 100 ফুট উঁচু ছিল এবং সাবমেরিনকে আঁচড়ে ফেলে দেয়। এর ফলে ভেতরে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। যখন তাদের জ্ঞান ফেরে, তারা দেখতে পায় আশ্চর্যের বিষয়, সাবমেরিন পানিতে ডুবে যায়নি, বরং সমুদ্রের ঢেউ তাদের সাবমেরিনকে এমন এক শহরে নিয়ে এসেছে যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই দৃশ্য দেখে তারা বুঝতে পারে হয়তো পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আর এখানেই সিনেমার গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সমর্থন করুন, আর এমন আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আসলে প্রতিটি গল্প আমাদের নতুন অভিজ্ঞতা দেয়, তাই আমি চাই আপনিও এগুলো উপভোগ করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও এক চমকপ্রদ গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।